হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশিদুল আমিন বিজয়, পড়াশোনা করতেছি যন্ত্রকৌশল বিভাগ, রুয়েট। তো আজকে থেকে আমি নতুন একটা তোমাদের জন্য একটা সই শুরু করতে যেতেছি, যেটার মধ্যে আমার নিজের জুনিয়ররা, আমার ভার্সিটির জুনিয়ররা, এবং আমি চেষ্টা করব যে আমার বাহিরে আরও যারা অনেকেই চেনা পরিচিত জুনিয়র আছে, যারা রিসেন্টলি অ্যাডমিশন দিয়ে চান্স পাইছে, তাদের থেকে তাদের গল্পটা তুলে ধরতে, এবং তাদের গল্প থেকে তোমরা নিজেদের সাথে যেন রিলেট করতে পারো বিষয়গুলো। তো ওই জিনিসটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আজকে আমার সাথে আছে আমারই ডিপার্টমেন্টের জুনিয়র আবির। তো আবির, তোমার পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম, আমি আবির, মেকানিক্যাল 24 রুয়েট। আচ্ছা, ঠিক আছে। তো আবিরের থেকে আমরা ফার্স্টে শুনবো যে আবির বর্তমানে মেকানিক্যালে পড়তেছে। তো মেকানিক্যালে পড়ার ইচ্ছাটা অথবা প্যাশনটা আসছে কই থেকে? আসলে আমার যে বংশ বা ফ্যামিলিতে আমার এক ভাই ইঞ্জিনিয়ারিং পাস করছে, বাট উনি মেকানিক্যাল থেকে পড়ে নাই, অন্য সিএসসি থেকে পড়ছে। মানে ম্যাক্সিমাম যারা আছে সব কম্পিউটার রিলেটেড জিনিস, সিএসসি বা এরকম টাইপের জিনিস থেকে, কিন্তু কেউ মেকানিক্যাল বা মেশিন লার্নিং, মেশিন রিলেটেড কিছু থেকে কেউ কখনো পাস করে নাই আমাদের ফ্যামিলি থেকে। ইনফ্যাক্ট আমাদের ফ্যামিলিতে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে কেউ পড়ে নাই। ওহো, আচ্ছা, হ্যাঁ, সেম আমারও। এই জন্য আর কি আমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা হয়েছে এবং মেকানিক্যালে পড়ার ইচ্ছা হয়েছে, কারণ আমার এক বড় ভাই আছে, কাজিন, উনি কম্পিউটার নিয়ে পড়াশোনা করছে আর কি, কম্পিউটার সায়েন্স ঢাবিতে। আচ্ছা। তো আমার তখন ইচ্ছা ছিল যে যেহেতু উনি কম্পিউটার নিয়ে পড়ছে, তো আমি ওনার এগেনস্টে না, আসলে ওনার মতো, বাট ওনার কম্পিটিটর হয়ে কাইন্ড অফ কমপ্লিমেন্টারি হিসেবে মেশিন নিয়ে লার্নিং করব, মেকানিক্যাল পড়বো আর কি, এই জন্য। আচ্ছা, ঠিক আছে। তো সেকেন্ড কোশ্চেন যে তোমরা কলেজের র্যাঙ্ক নিয়ে অনেক বেশি কি বলে দুশ্চিন্তায় থাকো। তো আবিরের কলেজ র্যাঙ্ক কেমন ছিল? আচ্ছা, আমি যে কলেজে ছিলাম, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে, তো কলেজটা যে খুব ভালো বা খুব খারাপ এমন না, এভারেজ। তো এভারেজ কলেজ হিসেবে আমার র্যাঙ্ক যেমন থাকতো, আমি সবসময় প্রথম যখন কলেজে পরীক্ষা দেই, ওটা ফার্স্ট ইয়ারের অর্ধবার্ষিক ছিল, ওটা 5th হয়েছিলাম সেকশনে। কতজন ছিল? সেকশনে ছিল 72 জন। 72 জনের ফিফথ হয়েছিলাম। এরপরে যত গেছে র্যাঙ্ক আগাইছে। পরের বার ফোর্থ আগাইছে। আরে জোস ভাই। পরের বার ফোর্থ হয়েছিলাম। হ্যাঁ। এরপর যখন হলো, প্রি টেস্টেও ফোর্থ ছিলাম। হ্যাঁ। টেস্টেও ফোর্থ ছিলাম। পরে লাস্টে একটা মডেল টেস্ট হয়েছিল, আমাদের কলেজে ফাইনাল মডেল টেস্ট হয়। আচ্ছা, হ্যাঁ, ওটা আমাদের টেস্ট হয়েছে, ফার্স্ট ইয়ার হয়েছে ফার্স্ট পেপার, আর সেকেন্ড ইয়ার হয়েছে সেকেন্ড পেপার। তো আবার যে ফাইনাল মডেল টেস্টটা হয়, ওটা ফার্স্ট সেকেন্ড পেপার মিলাই হয়, ওটা থার্ড হয়েছিলাম সেকশনে। ওটা আর যারা ফার্স্ট সেকেন্ড ছিল, ওরা বর্তমানে কোথায় পড়াশোনা করতেছে? ওরা যে ফার্স্ট ছিল, মানে শুরু থেকে ফার্স্ট হয়ে যেত, ও এখন ইস্ট ওয়েস্টে আছে ডাটা সায়েন্সে। আর যে সেকেন্ড ছিল, সেকেন্ড ও এখন কোথায় আছে এটা আমার ঠিক জানা নেই, বাট কোথাও মানে পাবলিকে নাই আর কি, এটা জানি। আর আমার সেকশন থেকে আমি রুয়েটে, মানে পাবলিকে যদি বলি, আমি একমাত্র রুয়েটে আসছি ইঞ্জিনিয়ারিং এ। আর আরেকজন আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে। চট্টগ্রামে, মানে ওই সেকশন থেকে? আমার সেকশন থেকে। আচ্ছা, এই দুজনই আর কি। আর এমনিও বোঝা যাইতেছে যে কলেজের র্যাঙ্ক কেমন ছিল। তো এই কোশ্চেনটা খুবই ভাব মনে হইব যে কখন সিরিয়াসনেস আসছিল অ্যাডমিশন নিয়ে, যে অ্যাডমিশন নিয়ে এটা একটু লং স্টোরি। মানে ব্যাপারটা কি এরকম ছিল যে ইন্টারে থাকতেই কি অ্যাডমিশন সম্পর্কে জানা ছিল যে এরকম জিনিসটা এরকম একটু টাফ? অথবা অ্যাডমিশন নিয়ে অ্যাকচুয়ালি সিরিয়াস হইছি এসএসসি রেজাল্টের পর থেকে। এসএসসি? আরে ভাই, বহুত অ্যাডভান্স। আমি বলি এসএসসি রেজাল্ট পর থেকে কেন, আমি নিজেও যখন সেকেন্ড ইয়ারে উঠছি, তখন আমার ফ্রেন্ড গো দেখে আমি এসএসসি রেজাল্টের পর থেকে কেন, কারণ আমার বাবা মা সবসময় আমি বাবা মার একমাত্র ছেলে, সবসময় এক্সপেক্ট করতো যে আমি হয় ঢাকা ভার্সিটি নালে বুয়েটে পড়বো। তো সেই হিসেবে এক্সপেক্ট করতাম আমি এনডিসিতে পড়বো কলেজ। আচ্ছা, হ্যাঁ। তো তখন অ্যাকচুয়ালি এমন অবস্থা হয়েছে যে লাইফের বিভিন্ন ঝামেলার কারণে বাবা মার ইচ্ছাটা আমি পূরণ করতে পারিনি, এনডিসিতে পড়তে পারিনি। সো ইনফ্যাক্ট এনডিসি না পড়লে আমার ইচ্ছা ছিল ঢাকা কলেজে পড়বো। আমার যা মার্কস ছিল সেটা ঢাকা কলেজের ধারের কাছেও ছিল না। ঢাকা কলেজে এত বেশি লাগতো? হ্যাঁ, ঢাকা কলেজে প্রায় 1200-র উপরে লাগতো। আমার 1200 কি, আমার 1150-ও ছিল না, 1150-এর নিচে ছিল। তো তখন আর কি একটা রাতে বাবা মা অনেক স্যাড ছিল। তো আমার অ্যাকচুয়ালি ওটা খুব খারাপ লাগছে নিজের কাছে, যে আমি বাবা মাকে এই পর্যায়ে কখনো দেখাইতে চাই না। দ্যাটস ওয়াই ওইখান থেকে আমি
মানে মনে সেট একটা করছিলাম যে প্রতিজ্ঞা আর করছি। যাই হোক অ্যাডমিশন আর এই জিনিসটা আসলে করা করা যাবে যাবে না। না। হ্যাঁ। So, ওইখান থেকে আর কি সিরিয়াসনেসটা আসে যে অ্যাডমিশনে ভালো করতে হবে। আচ্ছা, আর নর্মালি হচ্ছে মানে ইঞ্জিনিয়ারিং যারা হচ্ছে পড়তে চায় তাদের জন্য তো আসলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মাস্ট, আর বায়োলজির হচ্ছে আমরা এমনি ইগনোর করি। তো মোটামুটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে কোনটা আসলে পেইন লাগতো, মানে কোনটা আসলে একটু দুর্বল মনে হইতো যে এই জিনিসটা তো কভার করতে আমার অনেক প্যারা লাগতেছে, আর কোনটা ভালো পারতি? আমার কাছে ভাই ম্যাথটা একটু বেশি প্যারা মনে হতো। এর কারণ হচ্ছে ম্যাথে বেশিরভাগ চ্যাপ্টারই পারতাম না, যেমন ইন্টিগ্রেশন আমি পারতাম না, আচ্ছা, স্থিতিবিদ্যা পারতাম না, গতিবিদ্যা পারতাম এই না, যা সেম ভাই, কিচ্ছু পারতাম না। ট্রাস্ট মি, এইগুলা না শিক্ষা কেউ মানে ইঞ্জিনিয়ারিং পড়তে আইসো না ভাই প্লিজ, এগুলা যে আসলে কি পরিমাণের পেইন। আল্লাহ, এগুলো কিছুই পারতাম না। মানে আমি এইচএসসি তে এগুলো কিছু শিখিই নাই বলতে গেলে, কিছুই না। আমি এইচএসসি তে এগুলো স্কিপ করে আসছি। এই জন্য আমার ম্যাথটা প্যারা লাগতো যে আল্লাহ যদি বাই এনি চান্স এইচএসসি যদি কোশ্চেন যদি আমার ফেভারে না আসে তাহলে তো ঝামেলা। এই জন্য ম্যাথটাকে পেইন লাগতো। না ঠিক, সেম এই জায়গায় আমিও সেম। আচ্ছা, তো অ্যাডমিশন প্রিপারেশন আসলে মানে নিছিলি কিভাবে, মানে কোন কোন আচ্ছা, সহযোগিতা করছিল কে অ্যাডমিশন টাইমে? মেন্টর হিসেবে কে কাজ করছে? অ্যাডমিশন টাইমে হচ্ছে মেন্টর হিসেবে আমার এক বড় ভাই ছিল বুয়েটের মেকানিক্যালের, রাগিব ইশরাক জারিফ ভাই। কিরে ও কি আমার স্টোরি বলতেছে না ওর স্টোরি বলতেছে আসলে? রাগিব ইশরাক জারিফ ভাই ছিল, তো উনি আমাকে প্রায় অনেক হেল্প করছে। আর প্লাস আমি হচ্ছে কোচিং যেটা করছি উদ্ভাসে ছিলাম, উদ্ভাসের কম্বো ব্যাচে ছিলাম আমি। কম্বো ব্যাচ মানে কম্বো ব্যাচ আমি তো শুনছি হচ্ছে ওই যে তুখোর ব্যাচ বলতে একটা না ব্যাচ না, থাকে। কম্বো ব্যাচ হচ্ছে আমি বলি অনলাইন অফলাইন আরেকটা ব্যাচ আছে কম্বো ব্যাচ হচ্ছে যে অনলাইনে ক্লাস হবে এবং উইকলি এক্সাম, অফলাইনে একদিন উইকলি এক্সাম হবে এবং বাকি ক্লাস সব অনলাইনে হবে। অনলাইনে যে ম্যারাথন ক্লাসগুলো হয় ম্যারাথন ক্লাসগুলো হবে এবং অনলাইনে ডেইলি এক্সাম হবে। জাস্ট উইকলি এক্সামটা হচ্ছে আমি অফলাইনে দিতে পারবো। আর যে স্টাডি ম্যাটেরিয়ালসগুলো আছে ওগুলো আমি হার্ড কপি, ওগুলো তো হার্ড কপি। হ্যাঁ, তো এভাবে হচ্ছে উদ্ভাস ফলো করছি। উদ্ভাসী ফলো করা হয়েছিল। আর এসিএস এর কিনছিলাম, এসিএস এর যে ব্যাচটা আছে ইঞ্জিনিয়ারিং ব্যাচটা, ওটা কিনছিলাম। ওটা জাস্ট সাইড হিসেবে রাখছি আর কি, যে ধরেন উদ্ভাসে কোনো কিছু বুঝবো না তখন ওটা এসিএস থেকে কভার করবো। এই জন্য, কারণ উদ্ভাসে ম্যারাথন ক্লাসে যে সব বুঝতাম এমন না। আমার ক্ষেত্রে ছিল হচ্ছে মানে এসিএস মেইন, মানে আমি টোটালি এসিএস করছি, এমন কোনো ভিডিও নাই যেটা দেখা বাকি ছিল। আর তোর হচ্ছে মানে অ্যাডমিশন জার্নিটা আসলে মানে কি ছিল তোর? হচ্ছে যেদিন এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে ওই দিন থেকে শুরু করে তোর হচ্ছে চান্স পাওয়ার আগের দিন পর্যন্ত এই মোমেন্টে তোর আসলে লাইফটা কেমন ছিল, তোর ডেইলি সাইকেলটা কেমন ছিল, যে একদিন কিভাবে পার করতি? এইচএসসি শেষ হওয়ার পরে আগেই বলি, প্রথম এক সপ্তাহ ঢাকার বাইরে গেছিলাম। আচ্ছা, হ্যাঁ একটু রিফ্রেশমেন্ট তো দরকার আছে। রিফ্রেশমেন্টের দরকার আছে, এই জন্য ঢাকার বাইরে গেছিলাম ফার্স্ট এক সপ্তাহ। দেন আসার পরে হচ্ছে আমি লাইফ সাইকেলটা কিরকম ছিল আমি বলি। টোটালি নাইট পারসন ছিলাম। তো আমি হচ্ছে ঘুম থেকে উঠতাম হচ্ছে দুপুর 1টা কি 2টার দিকে ঘুম থেকে উঠতাম। বেশি দেরি হয়ে গেল না? আমি বলি কেন 1টা থেকে 2টা হয়েছে আমি বলতেছি। প্রথম দুপুরে 1টা থেকে 2টার দিকে আমি ঘুম থেকে উঠতাম। দেন হচ্ছে ঘুম থেকে ওঠার পরে খাওয়া দাওয়া করতাম। দেন গোসল, নামাজ পড়ার পরে হচ্ছে পড়তে বসতাম। দুপুরে হচ্ছে আমি উদ্ভাসের ক্লাস করতাম। আরেকটা কথা আমি বলি যেটা আমি ফলো করছি, আমি কখনো লাইভ ক্লাস করতাম না। আমিও লাইভ ক্লাস করতাম না, আমি অলওয়েজ করতাম। আগের দিন যেটা হয়েছে আমি 2x এ করতাম ভাই। আগের দিন যেটা হয়েছে আমি পরের দিন আর কি সেটা করতাম 2x স্পিডে, কারণ আমার কাছে লাইভ ওই 6-7 ঘন্টা অত ফোনের সামনে পসিবল এত আসলে অ্যাটেনশন ধরে রাখা খুবই কষ্ট। সো 2x স্পিডে করতাম। সো আমি হচ্ছে দুপুরে ঘুম থেকে উঠে ওই নামাজ শেষ করে হচ্ছে পড়তে বসতাম। উদ্ভাসের ক্লাস ফলো করতাম মেইনলি আমি। সো উদ্ভাসে হচ্ছে বিকাল সন্ধ্যা পর্যন্ত 2x স্পিডে ক্লাস চলতো, সন্ধ্যা পর্যন্ত। আগের দিনের ক্লাসটা করতাম সন্ধ্যা পর্যন্ত। এরপর সন্ধ্যায় মাগরিবে নামাজ পড়ে উদ্ভাসের ডেইলি এক্সাম যেটা হইতো ওটা দিতাম। ডেইলি এক্সাম হইতো হচ্ছে যেই ক্লাস দিত ওটার উপরে ডেইলি এক্সাম দিত। সো ওইটা আর কি দিতাম। দেওয়ার পরে হচ্ছে ডেইলি এক্সাম একটাও দেই নাই আমি দিতাম। সো ওইটা দেওয়ার পরে হচ্ছে 1 ঘন্টা একটু হাঁটতে বের হইতাম বাইরে, কারণ ডেইলি একটু এক্সারসাইজ দরকার ছিল। এতক্ষণ ঘরে বসে থাকা আসলে খুবই টাফ। সো 1 ঘন্টা হেঁটে আসার পরে হচ্ছে রাত্রেবেলা আমি আবার উদ্ভাস যেই চ্যাপ্টারে ক্লাস করাইছে ওই চ্যাপ্টারে আমি এসিএস এর ক্লাস করতাম। যদি এসিএস ক্লাস নাও নিয়ে থাকতো ওই চ্যাপ্টারের ওই বছর আমি আর্কাইভ থেকে ক্লাস করতাম। আমাদেরগুলো না, আর্কাইভ থেকে। সো উদ্ভাসে যে চ্যাপ্টার করাইছে আমি এসিএস ওই চ্যাপ্টারই করতাম। এতে আমার কি সুবিধা হইতো সেটা হচ্ছে যে আমার রিভাইজ হয়ে যেত।
একই টপিক দুইবার আমি ক্লাস দেখতেছি, সেই হিসেবে আমার রিভাইজ হয়ে যায়। হ্যাঁ, ওই জিনিসটা আরো ভালোভাবে মানে মনে 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 যায়। থাকার জন্য সহজ, আমি নোট করতাম, ক্লাসের সাথে সাথে নোট করতাম। হ্যাঁ, এখন পরে হচ্ছে সেই ক্লাস করতে করতে মোটামুটি রাত 1টা 2টা বেজে যেত শেষ করতে করতে। এরপর হচ্ছে রাত্রেবেলা কি করতাম, যে ওই যে টপিক পড়াইছে ওই টপিকের হচ্ছে এই প্রথমে উদ্ভাসের ক্লাস করলাম, এসিএস এর ক্লাস করলাম, এরপর হচ্ছে ওই টপিকের কনসেপ্ট বুক যেটা আছে কনসেপ্ট বুক পড়তাম। আমি আবার কনসেপ্ট বুক ফ্রিক ছিলাম অনেক, উদ্ভাসের কনসেপ্ট বুকটা আমি পড়তাম, হ্যাঁ, ভালো লাগতো পড়তে মানে আমার। আর কনসেপ্ট বুকটা অনেক ভালো লেখা। হ্যাঁ, সো আমি কনসেপ্ট বুক পড়তাম। পরে কনসেপ্ট বুক পড়তে পড়তে ফজরের আজান দিয়ে দিত, পরে ফজরের নামাজ পড়ে তারপর ঘুমাইতাম। ঘুমায় আবার সেই একই লাইফ সাইকেল, আবার সেই একই দিন ওই যে দুপুর 1-2টার দিকে উঠতাম, উঠে আবার সেই উদ্ভাসের ক্লাস করে তারপর হচ্ছে ওই একই এর মধ্যে মানে ক্রুশাল টাইমটা কেমন ছিল, মানে কোন টাইমটা একটু বিরক্তি লাগে না? হ্যাঁ, বিরক্তি প্রায় আসতো, তখন ওই নিজের মধ্যে মোটিভেশন কাজ করতো, ওই যে এসএসসি লাইফের যে মোটিভেশনটা ছিল যে না আগের যা হয়েছে এবার আর ওরকম আর ওই দিন আর ফেরত পাইতে চাই না লাইফে। সো যত খারাপই লাগুক নিজেকে ধরে রাখছিলাম যে না, এটা আসলে অ্যাডমিশন টাইমে দরকার খুবই ধৈর্যটা ম্যাটার, ধৈর্যটা আসলে অনেক ম্যাটার করে। ধৈর্য ধরে লাগছিল আসলে, কারণ 3 মাস এভাবে ফলো করা। আর মানে লাস্টের দিকে সময়গুলো কেমন ছিল, যে টাইমে হচ্ছে পরীক্ষাগুলা অনেক ক্লোজ আইসা পড়তেছিল, ওই মোমেন্টে আসলে আচ্ছা রিভিশনের কাজটা কিভাবে হইছে? আচ্ছা, সো ওই মোমেন্টে আমার যেটা সবচেয়ে বেশি হেল্প করছে এটা হচ্ছে চর্চা অ্যাপ। ও আচ্ছা, সবচেয়ে বেশি হেল্প করছে, অনেক ডিজিটাল ছিল ভাই। সেটা হচ্ছে আমি বলি উদ্ভাসের ক্লাস আগে গিয়ে শেষ হয়ে যায়, ইনফ্যাক্ট এক্সামগুলোও শেষ হয়ে যায়। সো এই মাঝখানে একটা গ্যাপ থাকে, সো ওই গ্যাপে আমি কিভাবে রিভাইজ করব, আমি কি ওই পুরো সিলেবাস আবার রিভাইজ করব না কি করব? তখন আমি কি করতাম, চর্চা অ্যাপ ডাউনলোড করছিলাম। পরে চর্চা থেকে যে এক্সামগুলো হইতো এই এক্সামগুলো আমি দিতাম, ওই এক্সামগুলো দেওয়ার কারণে কি হইতো, আমার প্রত্যেকটা কনসেপ্ট আবার রিভাইজ হয়ে যেত। এক্সাম প্রশ্ন দেখতাম, প্রশ্ন নিজে খাতার মধ্যে কি করতাম, আমি হরিজন্টালি দাগ টানতাম, যতটুকু অ্যাডমিশনে যে স্পেসটা আচ্ছা, ওই যে বুয়েটের জন্য যতটুকু স্পেস থাকে স্পেস দিত ওইটুকু হরিজন্টাল দাগ টানতাম, দাগ টেনে নিজে নিজে সলভ করতাম, কোশ্চেনগুলো করতাম, ওই টাইমের মধ্যে পারতাম কিনা দেখতাম। এতে হয়তো কি আমার ওই কনসেপ্টগুলো আবার রিভাইজ হইতো, যেই কোশ্চেনগুলো পারতাম না ওই কনসেপ্ট আবার রিভাইজ করতাম। সো তখন আমি বুঝতাম যে আমার কোন কোন কনসেপ্টের দুর্বলতা আছে, সো ওগুলো আবার রিভাইজ করতাম ওই চর্চার এক্সামের মাধ্যমে আর কি। হ্যাঁ, মানে বলতেছি যে লাস্টে যখন হচ্ছে পরীক্ষাগুলো আইসা পড়লো, বুয়েটের পরীক্ষা আইসা পড়লো, বুয়েটে পরীক্ষা দিতে পারিনি ভাই। ওহো, আরে এটা হচ্ছে আমার একটা অ্যাডমিশন স্ট্রাগল স্টোরি। কেন? আমার মার্কস ছিল না, ওই যে আমি বলছিলাম এসএসসি তে মার্ক কম ছিল। আমাদের তো আবার ফুল এক্সাম হয় নাই, আমাদের হচ্ছে ফিজিক্স পর্যন্ত এক্সাম হয়েছিল, এরপর ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টা এক্সামই হয়নি। সো ওটা হচ্ছে এসএসসির মার্ক কাউন্ট করছিল এবং আমার এসএসসিতে কেমিস্ট্রির মার্ক সব থেকে কম ছিল। তো এই জন্য আসলে মানে আমি বুয়েটে পরীক্ষা দিতে পারিনি, এটা আমার একটা রিগ্রেট। এসএসসি বলবো কি, মানে এসএসসি টাইমটা যে নষ্ট করছিলাম ওই পুরান টাইমটা আর কি। বাট এটা নিয়ে আসলে এত রিগ্রেট করার কিছু নাই, কারণ যেখানে পরীক্ষা দিতেই পারি নাই, হ্যাঁ ওইখানে তো আর আসলে নিজের মানে ক্যাপাবিলিটি দেখানোর কোনো সুযোগ নাই, তাই না? তো ওই জিনিসটা আসলে টোটালি লাইফে আসেই নাই, এটাই আসলে ভেবে নেওয়া উচিত। আচ্ছা, তো এই যে মানে ড্রিম ইউনিভার্সিটি হিসেবে আর কি মানুষের তো বুয়েট, ঢাবি থাকে, তো তোর আসলে ড্রিম ইউনিভার্সিটি কোনটা ছিল? আমার সত্যি কথা বলতে ড্রিম ইউনিভার্সিটি ছিল যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলে। ও এই যে দিস ইজ দ্য মানে পারফেক্ট অ্যানসার্স। হ্যাঁ, এটা আসলে উচিত মানুষের আসলে এই যে ড্রিম বলতে যে কয়েকটা জিনিস হয়ে গেছে না, যে ঢাবি, ডিএমসি, তারপর বুয়েট, এটা আসলে মানে কাইন্ড অফ এখন না অনেক বেশি ক্রিঞ্জ লাগে শুনতে। কারণ তুই পাবলিক ইউনিভার্সিটি রুয়েটরে যদি কোনোভাবে ঢাকাতে বসায় দেওয়া যেত তাইলে আসলে বুয়েট আর রুয়েট একই জিনিসই হইতো, কুয়েটরে যদি বসায় দেওয়া যেত একই জিনিস হইতো। তো একটা জায়গায় তো আর সবগুলো ইউনিভার্সিটি থাকতে পারে না, তো এই জন্য ডিভাইড করে হচ্ছে এক একটা ডিভিশনে এগুলা দিয়ে দেওয়া। তো যারা আসলে কমনলি এরকম তোর মতো ভাবে, ওরা আসলে মানে ইঞ্জিনিয়ারিং এর চান্স পাইলে অথবা ভার্সিটির চান্স পাইলে ওরা নিজেরা স্যাটিসফাইড। এছাড়া আসলে নিজের স্যাটিসফ্যাকশন কখনো তোমরা আসলে নিজেরা দিতে পারবে না যদি এরা না করে। তো তোর আসলে এই জিনিসটা খুবই ভালো লাগছে। আর হচ্ছে যখন তুই আসলে চান্স পাইলি, এই যে রুয়েটে যখন র্যাঙ্ক দেখলি তোর, অথবা কুয়েটেও তো পরীক্ষা দিয়েছিলি, কুয়েট চুয়েটে, তো কোনটার হচ্ছে রেজাল্ট আগে পাইছিলি আর পাওয়ার পরে হচ্ছে এই অনুভূতিটা আসলে কেমন ছিল যে আই গট দ্য চান্স? প্রথম পরীক্ষা ছিল কুয়েটে এবং কুয়েটের রেজাল্টই সবার আগে দিছিল। তো কুয়েটে হচ্ছে আমি আমি আরেকটু ফ্ল্যাশব্যাকে যাই। হ্যাঁ শিওর। সেটা হচ্ছে যে আমার অ্যাডমিশনে যেমন একটা ধাক্কা ছিল, আমি বুয়েটে পরীক্ষা দিতে পারিনি। আরেকটা ধাক্কা ছিল সিকিউরিটি যখন ভেঙে গেল, ওটার একটা ধাক্কা ছিল। কারণ কি আমি বলি, আমি অলওয়েজ খেয়াল করতাম যে সিকিউরিটি যখন ছিল 5,000 5,500-এরও চান্স হতো। হ্যাঁ, আমার তো ইচ্ছা ছিল ভাই যে কোনো একটা সাবজেক্ট হয়ে গেছে, ইঞ্জিনিয়ারিং হলেই হয়েছে। তুই তো অনেক স্যাটিসফাইড পারসন। তো অ্যাকচুয়ালি তো তখন হচ্ছে আমার ইচ্ছা ছিল সিকিউরিটি একটা মানে
গুচ্ছ থাকলে তো চান্স পাওয়া ইজি, 5,500 র্যাঙ্ক করা তো এটা কোনো ব্যাপার না। হ্যাঁ। সো কারণ আমি আগেও এসিএস এর যখন পটেনশিয়াল বুয়েটেন এক্সাম দিয়েছিলাম, ওখানেও র্যাঙ্ক ওই 5-5.5 কেমন ছিল, থাকতো? 5-5.5 এর মধ্যেই ও, থাকতো। অনেক ভালো। আর উদ্ভাসের র্যাঙ্ক ছিল 4-3-2, আগাইছে আবার পিছাইছে এরকম, বাট 4-3-2 আর একবার 1000 এর নিচে আসছিল আর কি, ট্রিপল ডিজিট। যাই হোক, সো এরপর হচ্ছে আরেকটা ধাক্কা খেলাম যখন সিকিউর ভেঙে গেল তখন। সো তখন আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম যে ভাই এবার সিকিউর ভেঙে গেল, কি হবে, কিভাবে ম্যানেজ করবো। এখন তো প্রত্যেকটা 3টা ইউনিভার্সিটিতেই ভালো র্যাঙ্ক থাকা লাগবে, নাহলে তো ভালো মানে সাবজেক্ট পাওয়া যাবে না। পাবো না। তো এখন প্রথম পরীক্ষা দিলাম কুয়েট। প্রেশারটা বাইরে গেছে। হ্যাঁ প্রেশার, হ্যাঁ এটা প্রেশার বাড়ছিল ভালো। তো প্রথম পরীক্ষা ছিল কুয়েট। সো কুয়েট দেওয়ার পরে পরীক্ষা যখন দিয়ে আসলাম তখন মনে হয়েছিল যে র্যাঙ্ক মোটামুটি আমি ফলো করছিলাম 2019 সালে কুয়েটের র্যাঙ্কিং কীরকম ছিল, কারণ কুয়েটে হচ্ছে 2019 সালে আলাদা সেপারেট এক্সাম হয়েছিল। সো তখন এর র্যাঙ্কিং আমি ফলো করছিলাম, তখন দেখছিলাম 3800 পর্যন্ত চান্স হয়েছে। সো আমি তখন ভাবছিলাম ঠিক আছে এবার 3800 না নিচে থাকলেই হবে। সো পরে পরীক্ষা দিয়ে আসার পর মনে হয়েছিল যে হ্যাঁ ইনশাল্লাহ 3500 আগে থাকবো। পরে রেজাল্ট যখন দিল তখন আমার নাম প্রথমে সার্চ করছিলাম, নাম সহ রেজাল্ট দিছিল কুয়েটে। ও সবার আগে কুয়েটের রেজাল্ট পাইছে? হ্যাঁ সবার আগে কুয়েটের রেজাল্ট পাইছে। নাম সহ সার্চ করছি, আবির সার্চ দিছিলাম। তো পরে দেখলাম র্যাঙ্ক 3324, 3500 নিচে আসছে। তো পরে সেই মোমেন্টটা প্রথম হচ্ছে মাকে বলছিলাম যে মা তো অনেক খুশি যে যাক সাবজেক্ট তো পাবে আশা করা যায়। তো পরে আর কি এটাই হচ্ছে কাহিনী আর কি, যে কুয়েটের র্যাঙ্ক পাওয়ার ভালোই খুশি হয়েছিলাম যে একটা ইউনিভার্সিটিতে আমার সিকিউর হইছে, একটা ইউনিভার্সিটিতে সিকিউর হইছে, পরেগুলো না হলো ভালোগুলো দিব, একটা তো অ্যাটলিস্ট সিকিউর হইছে। কোথাও না পেলে তো কুয়েটে যেতে কুয়েটে যা ভর্তি তো এই জিনিসটা আসলে কি পরিমাণ মেন্টাল স্যাটিসফ্যাকশন দেয়। এই হচ্ছে ব্যাপার আর কি। তো বর্তমানে হচ্ছে রুয়েট লাইফটা আসলে কেমন লাগতেছে? ক্যাম্পাস লাইফ কেমন লাগতেছে? ক্যাম্পাস লাইফ আসলে যদি বলি ভালোই যাচ্ছে আসলে, কারণ কি ফ্রেন্ড সার্কেল বলি বা ফ্রেন্ড সার্কেল যারা আছে এখানে, ফ্রেন্ড সার্কেলগুলো অনেক ক্রিয়েটিভ, মানে এক একজনের মধ্যে এক একটা কোয়ালিটি আমি পাই, মানে খুব ক্রিয়েটিভ মানুষ, ঠিক আছে। তারপর হচ্ছে টিচাররা যদি বলি, টিচাররা মানে অনেক পড়ানোর খুব ভালো চেষ্টা করে, এটা সত্যি কথা, খুব ভালো পড়ানোর চেষ্টা করে। আর কতটুকু ডেলিভারি করতে পারে ওটা না বলি, বাট পড়ানোর খুব ভালো চেষ্টা করে। আর সিনিয়র ভাই আছে, মানে যেখানে যে কোনো দরকারে সিনিয়র ভাইকে নক করবো, এটা আমি এটা বিশ্বাস করি প্রাইভেট ইউনিভার্সিটিতে এটা কখনোই পসিবল না, যে একটা মানে এত ভালো কানেকশন সিনিয়র ভাইদের সাথে। যেমন আমার হচ্ছে তালহা ভাই 15 সিরিজের এক ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক, প্রায়ই কথা হয়, ভাই আমাকে ফোন দেয়। এটা আমি কখনোই হয়তো প্রাইভেটে গেলে হয়তো কখনো পাইতাম না, পাওয়া সম্ভব না। হ্যাঁ, এত ভালো কানেকশন বা পসিবল ছিল না। রুয়েট আসলে কেমন লাগে? রুয়েট রে কেমন লাগে? রুয়েটে ভালোই লাগে। আসার পরে যখন নাইটস হইলো, মেকা নাইটস হইলো, বিভিন্ন নাইটস হইলো, কনসার্টস হইলো, আসার পরে যখন এরকম মানে আনন্দের মধ্যে ছিলাম, খুব ভালো লাগছে। বাট এই এত লাস্টে এসে একটু প্রেসার যাচ্ছে। হ্যাঁ, সেমিস্টারের প্রেসার তো আসলে থাকবেই লাইফে। বাট এখন ভালোই যাচ্ছে। এখন আসলে মানে যারা হচ্ছে পরবর্তীতে 25, 26, 27 ব্যাচ আছে যারা আসলে এই ভিডিওটা দেখবে, তো তাদের জন্য আসলে তোর লাইফে তোর অ্যাডমিশন জার্নি থেকে অথবা তোর হচ্ছে এই যে এখন বর্তমান পর্যন্ত শিক্ষা জীবন থেকে আসলে মানে কি উপদেশ দেওয়ার আছে আচ্ছা তাদের জন্য আসলে? তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে রেগুলারিটি মেইনটেইন করা। হ্যাঁ, আমার এইচএসসি লাইফে যে কলেজে যে র্যাঙ্ক ছিল, যেটা বললাম কলেজে 4th বা 3rd হইতাম, এটার একটাই কারণ ছিল রেগুলারিটি মেইনটেইন করতাম। আমি প্রতিদিন ঘুরতাম, এমন না যে ঘুরতাম না, আমি ডেইলি ঘুরতাম, বাট প্রতিদিন আধা ঘন্টা হলেও আমি পড়তাম ডেইলি। সো রেগুলারিটি মেইনটেইন করা এটা একটা অনেক বড় ফ্যাক্ট। প্লাস আরেকটা যেটা আমি মনে করি, আরেকটা ইনসাইট দিতে পারোস, তোর আসলে পার্সোনাল লাইফের ব্যালেন্সটাও তুই আসলে প্রপারলি করতে পারছিস? হ্যাঁ এটা সত্যি যে এটা একটা, আমি মনে করি এটা একটা স্কিল, যে সবকিছু মেইনটেইন করে চলা বা ব্যালেন্স করে চলা একটা স্কিলের মতো লাগে আমার কাছে। আর তারপর হচ্ছে আমি যেটা মনে করি অ্যাডমিশন টাইমে যেটা আমার সবথেকে একটু সাফার। আচ্ছা, অ্যাডমিশন টাইমে আমি শুনছি প্রেম করলে নাকি অ্যাডমিশনের চান্স পাওয়া যায় না, এই নিয়ে তোর ফিলোসফি কি? আমার ফিলোসফি হচ্ছে ভাই, অ্যাডমিশন টাইমে আমি আসলে প্রেম করি নাই, এটা সত্যি কথা। আচ্ছা, হ্যাঁ, আমি প্রেম করছি কলেজ লাইফে, করছি, প্লাস এসএসসি লাইফেও করছি, এবং এসএসসি লাইফে প্রেমের জন্য ওই মারাটা খেয়েছিলাম। আরে ভাই, তারপরে পোলাই জীবনের কামব্যাক দিছে। তাও কলেজে করছি, কলেজে ছাড়ি না এমন, কলেজেও করছি, কিন্তু অ্যাডমিশনে। তো অ্যাডমিশনে আরেকটা জিনিস আমি বলবো, মানে যেটা অ্যাডমিশনে ম্যাটার করে খুব, সেটা হচ্ছে ওভার থিঙ্কিং করা যাবে না। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি যখন প্রথম বুয়েটে পরীক্ষা দিতে পারিনি বা যখন সিকের ওয়েট ভাঙছিল, মানে গুচ্ছ এক্সাম থেকে বের হয়ে আসছিল, তখন আমার মধ্যে অনেক ওভার থিঙ্কিং আসছিল যে এবার আমি হয়তো কোথাও টিকবো না বা হ্যান ত্যান।
কিন্তু ঠিকই এখন রুয়েট মেকানিক্যালি আছি। ওভার থিঙ্কিং না করলেও পারতাম। আমি যদি ওভার থিঙ্কিং না করে যদি ওই টাইমটা পড়ালেখা ইউটিলাইজ করতাম বা ভালো চিন্তা করতাম, হয়তো তাহলে আরেকটু বেটার হইতো। আরেকটু বেটার হতো আমি মনে করি। থ্যাংক ইউ আবির আজকের এই কনভারসেশনের জন্য। আসলে তোমরা ওর মানে কথাগুলো থেকে অনেক কিছু আসলে নিজেরা উপলব্ধি করতে পারবা, আই গেস শিখতে পারবা, জানতে পারবা। জিনিসটা আসলে দরকার আছে অ্যাডমিশনে, আসলে এই কথাগুলোর যে আসলে কতটুকু ভ্যালু রিলেট করতে পারলে আসলে বোঝা যায় যে মানে ব্যাপারটা এরকম হয় যে আমার সাথে আমার এত খারাপ লাগতেছে কেন, এটা কি শুধু আমারই লাগে না অন্য কারো লাগে। তো এই জিনিসটা আসলে অন্য কারো কথা না শুনলে তো আসলে বোঝা যায় না। তো থ্যাংক ইউ আবির। আবার আমরা হচ্ছে পরবর্তী কোনো একটা এপিসোডে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব